হ্যালো। আচ্ছা, থ্যাংক ইউ। একটা জিনিস ওই বাদ পড়ে গিয়েছিল চ্যাপ্টার 9 এর, জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু ওই শেষের দিকে ছিল তো, সেই জন্য ওইটা চ্যাপ্টার 10 আমরা গিয়েছি তাই না গত ক্লাসে, বাট এই 9 এর চ্যাপ্টার 9 যে ওই থাইরিস্টার যে সিরিজ গুলো পড়লাম, বিভিন্ন রকম এশিয়া ট্র্যাক, তারপর জিটিও পড়লাম না, ওটার মধ্যে এই থাইরিস্টার গুলোর একটা প্র্যাকটিক্যাল সার্কিটে দুই ধরনের প্রোটেকশন দিতে হয়, দুই ধরনের। একটা হচ্ছে র্যাপিড রাইজ অফ কারেন্ট প্রোটেকশন, আর একটা হচ্ছে র্যাপিড রাইজ অফ ভোল্টেজ প্রোটেকশন। বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে এই স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছ তোমরা চ্যাপ্টার যে 9.9 যে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ডিআইডিটি প্রোটেকশন। ডিআইডিটি প্রোটেকশন অর্থ ডিআইডিটি যদি হাই হয়ে যায় তাহলে সমস্যা আছে। সমস্যা কোন ধরনের? সমস্যা হচ্ছে যে ধরো আমরা যখন সুইচিং করি তখন কিন্তু হঠাৎ করে নো কারেন্ট থেকে সাডেনলি হাই কারেন্ট কন্ডিশনে যায়, তাই না? একটা স্টেপ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তখন কি হয় হঠাৎ করে, তখন ডিআইডিটি ভেরি হাই না? নো কারেন্ট থেকে যখন হাই কারেন্ট, হ্যাঁ, সুইচিং এর স্টার্টিং পয়েন্টে ভেরি হাই, যদি ভেরি হাই হয় তাহলে আমরা জানি ডিআইডিটি তোমার প্রবলেম ক্রিয়েট করবে। কি ধরনের প্রবলেম? প্রবলেমটা হচ্ছে যে যখন থাইরোস্ট্যাটটা একটা ডিভাইস, এই ডিভাইসে চট করে যদি আমার ডিআইডিটি হাই হয়, এই যে ধরো থাইরোস্ট্যাটটা, তখন হয় কি এটা পুড়ে যেতে পারে সাডেনলি হাই কারেন্ট ইনক্রিজ করার জন্য, সাডেনলি। এবং এটাকে বলা হয় লোকালাইজড হটস্পট। এই যেখানে লেখা আছে, যেখানে এক জায়গায় লেখা আছে না, থার্ড লাইনে, হটস্পট ক্রিয়েট হতে পারে, হয়ে হিট জেনারেশন হয়ে এটা পুড়ে যেতে পারে। সেই জন্য একটা প্রোটেকশন সার্কিট অ্যাড করতে হবে, ডিআইডিটি প্রোটেকশন। তোমরা কি বলতে পারো যে ডিআইডিটি কে প্রোটেকশনের জন্য কোন এলিমেন্টটা ইম্পর্টেন্ট, এটা ইউজফুল হতে পারে? ফ্রি হুইলিং দ্যাট তো স্যার সাডেন ইন্ডাক্টর। ইন্ডাক্টর, রাইট। আচ্ছা, রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, তিনটাই কি ধর্ম, তাই না? রেজিস্ট্যান্স ইজ এ প্রপার্টি, রাইট? Inductance is a what? Property. Capacitance as a property. So what is the definition of resistance? Resistance property টা কি আসলে? What is resistance? Resistance কি? Property হচ্ছে resistance. কারেন্টকে বাধা দেওয়ার যে ধর্ম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর ইন্ডাকট্যান্স কি তাহলে? ইন্ডাক্স অবভিয়াস, রাইট। ক্যাপাসিট্যান্স কি? ক্যাপাসিট্যান্স ধর্ম তাহলে কি? রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজকে বাধা দেয় ক্যাপাসিটর, এটা জানতে হবে। তাহলে আমরা যদি ডিআইডিটি প্রোটেকশন দিতে চাই তাহলে সিম্পলি কি করব? তাহলে একটা ইন্ডাক্টর লাগাই দেবো সিরিজে, নাকি? এই যে এই যে সার্কিটে একটা ইন্ডাক্টর লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা ওই আগের চ্যাপ্টার গুলো পড়েছি, তোমার ওই যখন এল থাকে সার্কিটে, মনে আছে? এল এর ডিআইডিটি ইকুয়ালস টু ভিএস বাই এল, মনে আছে এটা? ইনিশিয়াল রেট অফ রাইজ অফ ওই যে টি ইকুয়ালস টু 0, মনে আছে? মনে আছে, ভিএস বাই এল।
So didt equal to Vs by L. So you have a Vs. So if you can increase the L value, then you can decrease the rate of change of increase of current. So the bigger is the value of the L, the more is the protection for didt. ঠিক আছে? তাহলে এটা আমরা didt প্রোটেকশনের প্রয়োজন কেন, পুড়ে যাবে আর প্রোটেকশন হয় এল দিয়ে। এটা হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, এরপরে ডিভিডিটি প্রোটেকশন। ডিভিডিটি প্রোটেকশন কিভাবে হবে? তাহলে এত কথা পড়ার দরকার নাই, আমরা ফিগারে আসি। এটা হলো এটা হচ্ছে নরমাল, মানে সরাসরি, কিন্তু প্র্যাকটিক্যালি তো আমরা করব কি, ক্যাপাসিটরের সাথে একটা সিরিজে শুধু ক্যাপাসিটর যদি লাগাই তাহলে কিন্তু আমার সমস্যা আছে, কোনো আর ছাড়া সমস্যা আছে না? তাহলে তো টাইম কনস্ট্যান্ট নাই। ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ যে ডেভেলপ করবে, স্লো করে দিতে হবে না? মানে আমার আমি খেয়াল করে দেখো এখানকার চমৎকার যে আইডিয়াটা কোথায়, ফিগারটা দেখতে পাচ্ছ তো সবাই সুন্দর করে? ওকে, সো আমার যদি ক্যাপাসিটর না থাকে তাহলে হঠাৎ করে এই ডিভিডি সুইচটা লাগাই দিই, তাহলে থাইরিস্টরের অ্যাক্রসে ডিভিডিটি হাই হয়ে যাবে। ডিভিডিটি যদি হাই হয়ে যায় তাহলে এই থাইরিস্টর যে গত ক্লাসে দেখিয়েছিলাম যে পিএন যে 4 লেয়ার ডিভাইস, সেখানে জাংশন ক্যাপাসিট্যান্স দেখিয়েছিলাম, মনে আছে? ওই জাংশন ক্যাপাসিট্যান্স গুলো করে কি, তোমার হাই ডিভিডিটিতে চট করে তারা হাই কারেন্ট ফ্লো করে দিয়ে ওই জাংশন গুলো অন করে দেয়, থাইরিস্টরকে ব্রেক ওভারে নিয়ে যায়। বুঝতে পেরেছো? প্রবলেম হচ্ছে ওখানে, কারণ আমার এটা তো গেট কন্ট্রোল থাইরিস্টর, এই যে গেট আছে, আমি এখানে ভোল্টেজ দিব ঠিকই, কিন্তু আমার থাইরিস্টর কি অফ না? গেটে ট্রিগার না করা পর্যন্ত থাইরিস্টর অপারেটর ডায়োড না। আমার ইচ্ছে মতো গেটে ট্রিগার হবে, তখন থাইরিস্টর অন হবে। কিন্তু ডিভিডিটি যদি হাই হয়ে যায় তাহলে আমার ওই থাইরিস্টরের যে জাংশন গুলো আছে সেখানে যে ক্যাপাসিট্যান্স আছে তারা কন্ট্রিবিউট করে হাই ডিভিডিটিতে লিকেজ কারেন্ট তৈরি করে থাইরিস্টরকে ব্রেক ওভারে নিয়ে যায় উইদাউট কন্ট্রোল, উইদাউট গেট ট্রিগার। তার ফলে আমার কথা শুনলো না, ওর মতো হয়ে গেল অংশে। সরি, একটা ফোন আসছে, একটু ধরো তো তোমরা। আচ্ছা তুমি তুমি আচ্ছা তুমি হান্নানের ড্রাইভার তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জায়গা চিনেছো তো? লোকেশনটা ব্রিটিশ কাউন্সিলের সাথে দক্ষিণ কলোনি, ঠিক আছে? এখানে কয়টার দিকে আসবে? 6:30 আমরা রওনা দিব এখানে। আচ্ছা, ওকে। ঠিক আছে, তো হ্যালো, শুনতে পাও? ওকে, ভালো করে খেয়াল করো। সেই জন্য আমরা করবো কি, একটা আরসি সার্কিট লাগাবো। তোমরা জানো আরসি সার্কিটে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ চট করে রাইজ করে, টাইম কনস্ট্যান্ট রাখে না, তাই না? এই যে ফিগার সি, এটা রাইজিং ভোল্টেজ কার্ভ, তাই না? সাপ্লাই ভোল্টেজ কিন্তু আর টি ইকুয়াল টু 0 তে ভিএস, কিন্তু টি ইকুয়াল টু 0 তে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ অনেক কম, তাহলে সে একটা সময় নিচ্ছে, এবং টাউ টাইম কনস্ট্যান্টে কত 63% রাইজ করে নাকি? এই দেখো 63% আউট করে টাউ টাইমে। তাহলে আমার ডিভিডিটিটা চট করে যে থাইরিস্টরে যে হাই ভোল্টেজ রাইজ করবে সেটার স্কোপস নাই, তাহলে এখানে ডিভিডিটিটা স্লো হয়ে যাচ্ছে, তাই না? ওকে, সো দিস ইজ হাউ ইউ ক্যান ডু দ্যাট। বেসিক আইডিয়াটা ক্লিয়ার? আচ্ছা,
এখন একটা পয়েন্ট আছে, সেটা হলো যে আমি তো এই সুইচিংটা তো কন্টিনিউয়াসলি করি, তাই না? অন অফ করি না? তাহলে ক্যাপাসিটার যদি ফুল চার্জ হয়ে যায়, এখানে প্রথম সুইচে হলো ধরে কিছুটা অর্ধেক, এর পরের সুইচে টাইম পরে এত হলো, পরের সুইচ আর এরকম করে করে 8-10টা সুইচিং হলে তো ক্যাপাসিটার তো ফুল চার্জ হয়ে যাবে নাকি? তাহলে ক্যাপাসিটারকে আবার ডিসচার্জ করতে হবে, ক্যাপাসিটরকে ডিসচার্জ করতে হবে। সেই ডিসচার্জ তো আবার এই রাস্তা দিয়ে হয়। তো ডিসচার্জের সময় আবার যাতে করে কম কারেন্ট ফ্লো করে, যাতে করে আবার এটা আবার ওভার বার্ডেন না হয় যায় ক্যাপাসিটরের চার্জ দিয়ে, সেই জন্য এই সার্কিটটাকে এখানে আবার মডিফাই, দেখো ফিগার ডি তে দেখো মডিফাই করা আছে। ফিগার ডি খেয়াল করছো কিভাবে মডিফাই করা হয়েছে বলো তো? হ্যাঁ, এই ডায়োডটা দিয়ে কি লাভ হলো? রিভার্স কারেন্টটা ব্লক করে দিচ্ছে। না, রিভার্স কারেন্ট ব্লক করার দরকারটা কোথায়? এটা হচ্ছে এক পাতে চার্জিং করা হবে, লো টাইম কনস্ট্যান্ট যে চার্জ হচ্ছে, আর হাই হাই টাইম কনস্ট্যান্ট যে ডিসচার্জ হবে। এই এই কায়দা করার জন্য এখানে ডায়োড দেওয়া হয়েছে, এবং এটাকে বলা হয়, এটার একটা নাম আছে স্নুবার সার্কিট। স্নুবার, SNOOBER, স্নুবার সার্কিট। এগুলো সবগুলোই ডিভিডি প্রোটেকশন, বাট এটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল, মোর ইফেক্টিভ। এবং এরপর এখানে দেখো তোমার থাইরিস্টার বার এখানে লাগানো হয়েছে, আর এখানে এল। ঠিক আছে, এটা সম্ভবত আর এল মানে লোড, এটা লোড, থাইরিস্টারের সিরিজে লোড। ঠিক আছে, এখানে আবার দেখানো হয়েছে এইভাবে হয়। এটা সম্ভবত আর হওয়ার কথা না, এটা ছবিতে ভুল করছে, এটা এল এস লিখছে ঠিকই, কিন্তু সিম্বল দিছে রেজিস্ট্যান্সের, তাই না? এটা এই যে এল এস লিখছে, এল এস, এল মানে তো ইন্ডাক্টর, এদের ভুল হয়েছে। এটা সিরিজে দিয়ে, এটা হচ্ছে মানে এল দিয়ে কারেন্ট প্রোটেকশন হচ্ছে, এটা হচ্ছে ডিআইডিটি প্রোটেকশন এবং ডিভিডিটি প্রোটেকশন, দুটাই আছে এই লাস্ট ফিগারে। বুঝা গেছে? এটা যদি এল হয় তাহলে কি হবে? ডিআইডিটি প্রোটেকশন হবে এটা দিয়ে, আর এই এই থাইরিস্টরের ডিভিডিটি প্রোটেকশন হবে এইটা দিয়ে, তাই না? এই যে আরসি দিয়ে দিয়া, এটা আবার শর্ট সার্কিট দেখানো হয়েছে, বোথ প্রোটেকশন। আর আর এল, এই তো এটা তোমার আমাদের কি বলবো, লোড হইতে পারে আর এল। এ হলো ডিআইডিটি এবং ডিভিডিটি, কিছু ইকুয়েশন আছে, এগুলো তোমরা জানো। ডিভিডিটি ইকুয়াল টু যে ক্যাপাসিটরের যে ফর্মুলা আছে, ওখান থেকে এটা আসে, এবং এখানে আরসি ভ্যালুর উপরে নির্ভর করবে, ডিভিডিটি স্লো হবে। এই আর কি। এই আর কি equation। যখন আমরা ওই R1 আর R2 দুটো থাকবে, এই যে ফিগারে R1 এবং R2 যেখানে দুটা আছে, তার জন্য আবার আই টোটাল ডাইরেক্ট, টোটাল যে কারেন্টটা সেটা আবার তোমার এই ভি সাপ্লাই ডিভাইড বাই R1 প্লাস R2 সেটা কাছে আছে। এটা তো, এটা বুঝলে তো নাকি? তোর প্রশ্ন আছে এখন? তাহলে বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট হচ্ছে ইন্ডাকটেন্সের প্রপার্টি ইউজ করে আমরা ডিআইডিটি প্রোটেকশন দিচ্ছি, আর ক্যাপাসিট্যান্সের প্রোটেকশন প্রপার্টি দিয়ে আমরা ডিভিডিটি প্রোটেকশন দিচ্ছি, তাই না? আচ্ছা, গত ক্লাসে আমরা কোনটা পড়লাম? চ্যাপ্টার 10 এর, চ্যাপ্টার 10 কমপ্লিট করেছিলাম, এটা তো পড়েছিলাম, এটা পড়েছিলাম না? এটা তো সেটা শেষের দিকে হয়েছিল, এটা তো তোমরা এই যে ফাইল হয়ে যাবে, এটা তো ঠিক মতো বলেছিলাম।
এটা পরে তোমাদের মেকআপ ক্লাস নিয়েই আমি এই মেকআপ দেওয়ার জন্য আমার ওই কয়েকটা ক্লাস মিস যাচ্ছে, আবার সামনের সপ্তাহ যাবে, আমি বাইরে পরীক্ষা নিতে যাবো। মেকআপের মধ্যে অসুবিধা। আচ্ছা ঠিক আছে, তাও তাড়াতাড়ি শর্টকাটে বলে, এটা সোজা। এটা এটা কিছুই না, আহ, ওই যে ব্রিজ রেকটিফায়ারের মতো, ফুলের রেকটিফায়ার যেরকম করছো চারটা ডায়োড দিয়ে, এটা ওইরকম। এটা তো ডায়োডের সাথে এটার পার্থক্য হচ্ছে, ডায়োড পজিটিভ হাফ সাইকেল পেলেই কন্ডাক্ট করে, আর থাইরিস্টর করে না। থাইরিস্টরের জন্য ট্রিগার লাগবে, তাই না? থাইরিস্টরের জন্য কি লাগবে? ট্রিগার লাগবে। এখানে এই যে এটা সাপ্লাই দেখানো হয়েছে, এই পজিটিভ হাফ সাইকেল আসছে, এটাকে আলফা হচ্ছে ট্রিগার অ্যাঙ্গেল বা আলফা অ্যাঙ্গেল, আলফা ডিগ্রি পরে আমি ফায়ার করেছি, তখন আমার আউটপুটে ভোল্টেজ এতটুকু মার গেছে এই হাফ সাইকেল। তারপরে আমার এই T1 এবং T2 ফায়ার করলো একসাথে, ওই ডায়োডের মতো। এই দুটাকে আমি ফায়ার করব আমার কন্ট্রোল সার্কিট দিয়ে, তখন আমার লোডে এইভাবে কারেন্ট আসবে, এসে এখন কথা হলো যে পজিটিভ ডিরেকশনে যায়, তারপরে আমাদের লো দেখাচ্ছে কেন? একটু ধরো, আমার ব্যাটারি লো হয়ে গেছে ল্যাপটপের, কানেকশনটা দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো আমার পরবর্তীতে আমি আবার আলফা ডিগ্রি পরে আবার আরেক জোড়াকে, এই যে এই এই নেগেটিভ যে পার্টটা, সেখানে আলফা অ্যাঙ্গেল পরে আবার ফায়ার করব ওই T3 T4 কে, তখন সেটা আবার এই একই ডিরেকশনে ব্রিজ হওয়ার জন্য একই ডিরেকশনে কারেন্ট। এই মেকানিজমে বেসিক্যালি এটা কাজ করে। এবং ওই সাপ্লাই কারেন্ট আমাদের এরকম আমরা কিছুটা ডিসির মতো পাই, এবং এই ডিসির মতো যে পাই সেটা কিন্তু আমরা আগে বলেছিলাম যে ইন্ডাক্টর যদি হাই হয় তাহলে চট করে কারেন্ট আমাদের কমতে পারে না। আগেও বলেছিলাম আমাদের এই ন্যাচারের আমরা কারেন্ট পাই। এটা হলো কি বলো? ভয়েস কাটা কাটা আসতেছে এখনো? দাঁড়াও, নেটে ক্লাস করা সম্ভব না।
এখন কি একটু ভালো শোনা যায়? জি স্যার। জি স্যার। এবার স্বাভাবিক হয়ে গেছে না? ওকে। আচ্ছা, গতদিন এটা এটা আসলে কি, এবং এখানে ওই যে ভিডিসির যে ফুরিয়ার সিরিজের যে ইকুয়েশন গুলো, সেই ইকুয়েশন গুলো ওই যে কন্ডাকশন টাইম আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত, সেই জন্য ওই অ্যাভারেজের জন্য এগুলো ইউজ করা হয়েছে। তারপরে আহ, তোমার ওই ওই যে ফুরিয়ার যে ভোল্টেজ আরএমএস ভ্যালু যে আমরা ক্যালকুলেশন করতে পারি এইভাবে, করলে এটা আসে। এটা গতকাল পড়িয়েছিলাম। আর এখানে ওগুলো ফর্মুলা ইউজ করে করে প্রবলেম ছিল, এগুলো তোমরা জাস্ট দেখলেই করতে পারবে। তবে একটা জিনিস তোমাদের বলি, আমি খুব অনেক অনেক কিছু বের করতে বলা হয় একটা প্রবলেমে, আমি বেসিক জিনিসগুলো বের করতে বলি মূলত। তো বেশি জটিল ফর্মুলা গুলো লাগাই না। এরপরে আমাদের ছিল সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার, আমরা পড়েছিলাম। সিঙ্গেল ফেজ ফুল কনভার্টারটা আর তারপরে ছিল হচ্ছে ডুয়াল কনভার্টার। জাস্ট কনভার্টারটাই ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে হবে। এটা ওই আগের মতনই ছিল। এখন আমাদের ডুয়ালটা, ডুয়াল বা থ্রি ফেজ, এগুলো তোমাদের ডিটেলস পড়া দরকার নাই। দেখো ওই যে থ্রি ফেজ আর কিছু নাই, ওই জাস্ট তিন জোড়া দেওয়া হয়েছে, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। তিন ফেজের জন্য তিন জোড়া, বুঝতে পেরেছো? যেমন পজিটিভ হাফ সাইকেলের জন্য, নেগেটিভ হাফ সাইকেলের জন্য দুই জোড়া, এখন এটা তিনটা ফেজের জন্য তিন জোড়া। এটা জাস্ট তোমরা এই সমস্ত দরকার নেই, সম্ভব নয়। তোমরা যা বেসিক পেজের যে মূল, এই জিনিসগুলো তোমরা একটু নলেজে রাখতে পারো। আর ইকুয়েশন গুলো তো সাধারণত ওগুলো দিই না, থ্রি ভার্সের ইকুয়েশন গুলো আসলে পরীক্ষার জন্য। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ? গেলাম। এরপরে আমরা যে এসি ভোল্টেজ কন্ট্রোলারে আসবো। এটাও কনসেপ্ট বেসিক্যালি সিমিলার। এখানে খেয়াল করে দেখো,
এসি ভোল্টেজ এটা এটা ব্লক ডায়াগ্রাম একটা থাকার কথা, সেটা কোথায়? ছোট্ট একটা ব্লক ডায়াগ্রাম সামনে ছিল। এই যে এই যে ইনপুটেও এসি আউটপুটেও এসি, এটা এসি টু এসি, কিন্তু কন্ট্রোল করব কি আসলে? ভোল্টেজ কন্ট্রোল করতে পারি। তাহলে সেটাও আমরা এই বিভিন্ন ভাবে করতে পারি। তো এখানে তোমার টু টাইপস অফ কন্ট্রোল আছে আর নরমালি ইউজড, দেখো এখানে লেখা আছে টু কন্ট্রোল আছে। একটা হচ্ছে অন অফ কন্ট্রোল, ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল। একটা হচ্ছে অন অফ কন্ট্রোল আর একটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল। আচ্ছা, তোমরা অন অফ কন্ট্রোল, এই অন অফ কন্ট্রোল আমরা ডিসি টু ডিসি কনভার্টারের বেসিক টাইপটা, চপিং, জাস্ট অন করব আর অফ করব, তাই না? স্যার। কিছু সময় কন্ট্রোল, আর একটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল। তো অন অফ কন্ট্রোল কি? যে ইন অন অফ কন্ট্রোল থাইরিস্টর সুইচেস connect the load to the AC source for few cycles of input voltage and then disconnect it for another few cycles. যেহেতু এটা এসি, সুতরাং ফিউ সাইকেল এসি পাস করতে দিবে আর ফিউ সাইকেল অফ রাখবে, এইভাবে যে কন্ট্রোলটা হয় সেটা হচ্ছে অন অফ কন্ট্রোল। আর ফেজ কন্ট্রোল, ফেজ কন্ট্রোল কি কেউ বলতে পারবে? এই শব্দটা শুনেছো আগে? ফেজ কন্ট্রোল হচ্ছে প্রতিটা সব সাইকেলে আমি ব্যবহার করব। এখানে যেমন সিরিজ অফ সাইকেল অন, এ সিরিজ অফ সাইকেল অফ, অন অফ কন্ট্রোলে। আর ফেজ কন্ট্রোলে আমি প্রতিটা সাইকেলই ব্যবহার করবো, কিন্তু সাইকেলের ফুল 360 ডিগ্রি কন্ডাক্ট করতে দেবো না। ওটাকে বলা হয় ফেজ কন্ট্রোল, ফুল ফেজ আমি কন্ডাক্ট করতে দিব না। কি কথাটা বোঝা গেছে? হ্যাঁ, একটা পোর্শন, একটা ফুল সাইকেলের একটা পোর্শন কন্ডাক্ট করবে, বাকিটা অফ থাকবে। তাইলে তো আমার পাওয়ার কন্ট্রোল ইউজ করবো, এইভাবে বলো। সব সাইকেল ইউজ করব, কিন্তু ইন্ডিভিজুয়াল যে সাইকেল, প্রত্যেকটা সাইকেলের ফুল ফেজ ব্যবহার করব না, পার্শিয়ালি ইউজ করব। কিছু ফুল ফেজ যদি 360 ডিগ্রি হয় একটা সাইকেলের, সেখান থেকে আমি আলফা ডিগ্রি ফেজের, তাহলে আমার পাওয়ার কন্ট্রোল হয়ে যাবে না আউটপুটে অটোমেটিক্যালি। আমি যদি ফুল সাইকেল রান করি আর আমি যদি একটা সাইকেলের পার্টিকুলার কিছু ফেজ যদি অফ রাখি, তাহলে আমার পাওয়ার কি কমে আসবে না? এটাই হচ্ছে তাহলে আরএমএস ভ্যালু কমে আসবে না আমার? এতে আরএমএস ভ্যালু কমানোর, সেটাই তো আমার টার্গেট, সেটাই তো আমার কন্ট্রোল। আমি কন্ট্রোল করতে পারলাম আউটপুটের ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ, এসি আরএমএস কন্ট্রোল করতে পারলাম, এটাই তো আমার টার্গেট। আমি যদি পুরো 5টা সাইকেল অন রাখি, 5টা সাইকেল অফ রাখি, তাহলে ডিটি সাইকেল, যে ওই যে ডিসির যে অন অফ ওইরকম ওইভাবে আমি করতে পারি। কিন্তু কোনটা স্মুথ বলতো? যে কয়েকটা সাইকেল অন রাখলাম, কয়েকটা সাইকেল অফ রাখলাম, এটাকে অন অফ কন্ট্রোল। এই অন অফ কন্ট্রোল করলে আমার এই কন্ট্রোলটা স্মুথ হবে না ফেস কন্ট্রোল করলে কন্ট্রোলটা স্মুথ হবে বলতো? স্মুথ বলতে ধাক করে লোডে মানে পাওয়ার আসলো, আবার ধাক করে পাওয়ার চলে গেল। আর একটা হচ্ছে, অর্থাৎ ধরো একটা মোটর ঘুরছে, একটা মোটর ঘুরছে, অন অফ কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করে, ফেস কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করলে বলতো মোটরের মধ্যে ঝাঁকি কোনটাতে কম হবে? ভাইব্রেশন ফেস কন্ট্রোলে কম হবে। সারাক্ষণই মোটর, সারাক্ষণই মোটর
হ্যাঁ বলো। এখন এখন ঠিক আছে তাহলে, তাই না? বাট অন অফ কন্ট্রোলটা আবার সিম্পল। আচ্ছা, এখন এই, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। অফ হয়ে যায় বলতে তানিম, একেবারেই অফ হয়ে যায় নাকি কেটে না কেটে? স্যার আপনারটা তো শুনতে পাচ্ছি স্যার। তানিম তোর মেবি নেটের প্রবলেম করে, স্যার একটা তো শুনতে পাই। ও, তোমাদের হয়তো মানে তোমাদের লোকাল প্রবলেমও তো হইতে পারে না? জি স্যার। ও, মানে হয়তো আমার প্রবলেম নাই, তোমাদের প্রবলেম আছে, আবার কোনো না সময় আমার স্যার, প্রবলেম আছে। মাঝখানে আপনার একটু প্রবলেম ছিল কিন্তু এখন ক্লিয়ার একদম। আচ্ছা, তোমার কথা তো আমি খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, এনিওয়ে, হতেই পারে, সবারই প্রবলেম এখন, এগুলো মিনিমাইজ করে চলতে হবে। যাই হোক, তো যার প্রবলেম ছিল। হ্যালো, আচ্ছা গুড। তাহলে এই ফেস কন্ট্রোলটা, সার্কিটরিটা একটু জটিল হবে, কিন্তু এটা সহজ। এটা সহজ এই জন্য যে আমি জাস্ট অন করে দেবো সুইচটা আর অফ করে দেবো। এই, এখন এই এটার মধ্যে আবার সিঙ্গেল ফেজ কন্ট্রোল আছে, থ্রি ফেজ কন্ট্রোল আছে। হ্যাঁ, তারপরে আবার সেটা আবার বিভিন্ন ইউনিডিরেকশনাল আছে, বাই ডিরেকশনাল টাইপ আছে। তো আমরা চ্যাপ্টার 10-এ পড়ে আসছি না, যে ওই যে হারমোনিক ডিস্টরশন, এগুলো বিভিন্ন ইস্যুজ এখানেও আছে। তো এখানে দেখো আমাদের এই স্পিকারটা, ইনপুট অ্যান্ড আউটপুট রিলেশনশিপ অফ অ্যান এসি ভোল্টেজ কন্ট্রোলার, ব্লক ডায়াগ্রাম। এটা বি হচ্ছে ইনপুট সাপ্লাই, এটা হচ্ছে ইনপুট সাপ্লাই, সি হচ্ছে আউটপুট ভোল্টেজ। খেয়াল করছো? এটা কি কন্ট্রোল? এটা ফেজ কন্ট্রোল না অন অফ কন্ট্রোল? স্যার এটা কেস কন্ট্রোল। এখন এই ফেজ কন্ট্রোলের এই কন্ডাকশন অ্যাঙ্গেল কিন্তু অনেক দূর পার হয়ে গেছে না এখানে? এটা কেমন হলো? এই যে এখান থেকে পার হয়ে গেছে। স্যার ইন্ডাকটিভ লোডের কারণে। এই তো ভেরি গুড, ইন্ডাকটিভ। হ্যাঁ, এটা আগে পড়াইছিলাম আমি। ইন্ডাকটিভ লোডের কারণে যে আমার ইনপুট অফ হয়ে গেছে ঠিকই, কিন্তু ইন্ডাক্টরের যে এনার্জি স্টোর করে রেখেছে সেটা সে কিছু দূর বাড়তি কন্ডাকশন দিয়েছে বিটা অ্যাঙ্গেল পর্যন্ত। সুতরাং এই কারণে এটা এরকম। আচ্ছা, তারপরে তোমার এই দেখো, খেয়াল করছো এটা? এটা ইনপুট, এই সার্কিটটা দেখো, দুটা থাইরিস্টর ইউজ করেছি। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার। কি করতেছি? এটা খুব সিম্পল, খুবই সিম্পল, যে এরকমের প্যারালাল দুটো থাইরিস্টর ইউজ করলাম। আমার ইনপুট সাপ্লাই ভোল্টেজ এরকমের, আমি আলফা অ্যাঙ্গেল পরে সাপ্লাইয়ের জিরো ক্রসিং এর পরে আলফা অ্যাঙ্গেল পরে কি করব? টি1 কে ফায়ার করলাম, টি1 কে ট্রিগার করব। টি1 কে ট্রিগার করলে টি1 আমার, যেহেতু এটা ইন্ডাকটিভ লোড না, এটা আর, সুতরাং পাই পাই পর্যন্ত কি করবে? কন্ডাক্ট করবে। পাই পর্যন্ত কন্ডাক্ট করার পরে কি থাইরিস্টর কি অটো অফ হয়ে যায় না? এসিআর, এসিআর তো রিভার্স ইয়েতে কাজ করবে না, অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ অলওয়েজ পজিটিভ থাকতে হবে। বাকিটা সব অফ, বাকিটা অফ।
এরপরে আমি নেগেটিভ হাফ সাইকেলে T2 কাজ করবে, T2টা আবার ফরওয়ার্ড বায়াস হবে নেগেটিভ হাফ সাইকেলে, কিন্তু গেটের ট্রিগার না পাইলে অন হবে না। আবার আলফা অ্যাঙ্গেলে পরে আমি এখানে ট্রিগার করলাম, তারপর এটা আবার হাফ সাইকেল চালু থাকবে। এখানে কিন্তু গ্রাফ দুইটা আসলে, একটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ আর একটা হচ্ছে কারেন্টের গ্রাফ। এখানে গ্রাফ কয়টা? দুইটা। এই এই যে উপরেরটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ, আউটপুট ভোল্টেজ ভি নট, আর নিচেরটা এই গ্রাফটা হচ্ছে আই নট, আউটপুট কারেন্টের গ্রাফ। এখানে দুটা গ্রাফ দেখা যাচ্ছে। আর এই যে গেটে আমরা পালস দিচ্ছি, দেখছো এই যে ছোট ছোট পালস, এই যে গেটে ছোট ছোট ট্রিগার পালস দেওয়া হচ্ছে, খেয়াল করেছো? জি স্যার। ওকে, এখন কথা হলো, তোমাদের প্রশ্ন আসলো না যে স্যার এই পালস গুলো কোথা থেকে আসে? গেটটা তো উজ্জ্বল রাখা হয়েছে, গেটটা, এই পালস গুলো আসে বেসিক্যালি মাইক্রো কন্ট্রোলার বেসড সিস্টেম থেকে। অর্থাৎ এই এখানে আমরা যে সার্কিটটা দেখতেছি এগুলো হচ্ছে হাই ভোল্টেজ সার্কিট, মানে হাই ভোল্টেজ মোটর লোড এগুলো ড্রাইভ হবে, কিন্তু এই গেটের সাথে কানেকশন থাকবে লো ভোল্টেজ, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার বেসড সিস্টেম এখানে থাকবে। ওই মাইক্রো কন্ট্রোলার তুমি প্রোগ্রামিং করবে, ওখানে তুমি কোনো কন্ট্রোল নব বা কিছু রাখবে, বা তোমার হাতে কন্ট্রোল থাকবে, সেটা দিয়ে তুমি ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করবে থ্রু প্রোগ্রামিং। বুঝা গেছে? সেই থ্রু প্রোগ্রামিং ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করবে, এবং প্রোগ্রামের আউটপুট হবে মাইক্রো কন্ট্রোলার থেকে এই গেটে এই ছোট ছোট পালস আসবে। ছোট পালস আসলে কি হবে, কিন্তু এটাই কিন্তু কন্ট্রোল ফ্যাক্টর, তাই না? এভাবে কন্ট্রোল করে করে আমরা এদেরকে আউটপুটে পাওয়ার কন্ট্রোল করব। এটাই হচ্ছে এসি ভোল্টেজ কন্ট্রোল। এটার আবার ওই যে আউটপুট ভোল্টেজের যে ইকুয়েশন, সেটা তোমার ওই যে এটার আরএমএস ভ্যালু তো আমাদের কত আসতো, আমাদের তো ইজিলি তোমার রুট ওভার সরি ভিএম বাই √2 আসার কথা ছিল ফুল সাইকেল পেলে, কিন্তু এটা ভিএম বাই √2 আসবে না। আসবে? কারণ এখানে আলফা পরে আসছে, সেই জন্য আলটিমেট এটা রেজাল্ট হচ্ছে এইটা, আরএমএস ভ্যালু এটা আসবে। ঠিক আছে? এটা কিভাবে আসবে? ওই যে আরএমএস এর যে ক্যালকুলেশন, এটা 0 থেকে পাই না দিয়ে এটা দেওয়া হয়েছে আলফা টু পাই, আলফা টু পাই। কারণ এই হাফ সাইকেল আলফা টু পাই আমি যদি করি, তাহলে এটা তো রিপিট হচ্ছে, এখানে এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। এই যে 2 দিয়ে গুণ করা হয়েছে, তারপরে স্কোয়ার করে আরএমএস করে আমরা আউটপুট আরএমএস ভোল্টেজ পাচ্ছি, এবং একটা আরএমএস ভোল্টেজের মান হচ্ছে এটা। এই ভিএসটা কি জানো? ভিএসটা হচ্ছে এই যে আমার ইনপুট সাপ্লাই ভোল্টেজ √2 ভিএস সাইন ওমেগা টি। ভিএস এর ভ্যালু কি বলতো? এই ভিএসটা কি? স্যার ম্যাক্সিমাম ভ্যালু। ও না না, ম্যাক্সিমাম ভ্যালু না, RMS input voltage. ম্যাক্সিমাম ভ্যালু তো √2 ভিএস। ভিএস হচ্ছে আরএমএস ভ্যালু। ঠিক না? √2 ভিএস যদি ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাহলে ভিএস ইকুয়াল টু কি ভিএম বাই √2 হচ্ছে না? এটা তো সিম্পল কথা রে বাবা। আমি √2 ভিএস মানে কি ভিএম, ভিএম সাইন ওমেগা টি না? √2 ভিএস মানে ভিএম, এটা একটু ঘুরিয়ে লিখেছে। জি স্যার। তাহলে ভিএস ইকুয়াল টু কত? ভিএম বাই √2 না? জি স্যার। তাহলে ভিএম বাই √2 কি ফুল সাইন ওয়েভের ফুল
সব সাইকেলের সব অংশ যদি আমার কন্ডাকশনে যায়, তাহলে এই সাইনোসয়েডাল সিগন্যালের আরএমএস ভ্যালু কত? Vm/√2। তাহলে এই আলফা কন্ট্রোল যদি না থাকতো, তাহলে আমার এই ভিএস হচ্ছে Vm/√2, অর্থাৎ ভিএস হচ্ছে আমার উইদাউট কন্ট্রোলে আলফার ভ্যালু যদি 0 হয়, কোনো ফেস কন্ট্রোল না থাকে, তাহলে ভিএসটা কি হচ্ছে? আরএমএস ভ্যালু না? আরএমএস ভ্যালু না ভিএস? জি স্যার। আচ্ছা, তাহলে এই ভি আউটপুট তো আমার আরএমএস ভ্যালু, এই যে এই ভি আউটপুট। তাহলে আমি যদি এই আলফার ভ্যালু 0 করে দিই, তাহলে এই ইকুয়েশন কি রেজাল্ট আসা উচিত? তাহলে ভি আউটপুট ইকুয়াল টু ভিএস আসা উচিত না? জি স্যার। কোনটা বুঝো নাই? এই √2 ভিএস, এখানে তোমার গন্ডগোল। বুঝতে পারছি, তোমার নেটের জন্য কথা কেটে গেছে। আমি বলছি যে আমার আলফা যদি 0 হয়, তাহলে ভি আউটপুট কি এক্সপেক্ট করবা তুমি? ভিএস, অর্থাৎ নো ফেস কন্ট্রোল, নরমাল সাইনোসয়েডাল। তাহলে এই ভি ভি নট তো হচ্ছে আরএমএস আউটপুট, ভিএস এক্সপেক্ট করবে না? আচ্ছা, তাহলে এটা আলফা তো এখানে এই যে ফাইনাল যে ইকুয়েশন 11.1, এখানে তো আলফা দিয়ে ইকুয়েশনটা আসছে। তাহলে তুমি তুমি টেস্ট করো, এখানে আলফার ভ্যালু 0 পুট করলে এই ভি আউট ভিএস আসে কিনা দেখো দেখি। হুম, রুট পাই কোথায়? পাই পাই কেটে 1, কিছুই থাকলো না, ভিতরে 1 থাকে। সাইনের ভ্যালু 0, আলফার ভ্যালু 0, উপরে পাই নিচে পাই কেটে 1। এই যে প্রমাণও করে দিলাম, এটা ইকুয়েশনটা যে সত্য, এটা জেনারেলাইজড আলফার ভ্যালু দিয়ে। and this equation is derived from এখানে এখানে বেসিক জায়গাটা হচ্ছে 0 টু পাই না দিয়ে আলফা টু পাই দিলেই ইকুয়েশনটা এভাবে চলে আসে। ক্লিয়ার? ওকে, গুড। তাহলে আচ্ছা, আলফার ভ্যালু যদি আমি পাই করি, তাহলে তুমি কি এক্সপেক্ট করো? এখানে আলফাটা যদি পুরো পাই করে দিই, আলফার ভ্যালু যদি পাই করে দিই, তাহলে কি এক্সপেক্ট করো? আউটপুটের ভ্যালু কি এক্সপেক্ট করো? 0। রাইট, আলফার ভ্যালু পাই করে দিলে তো আমি কোনো কন্ডাকশনই দিই নাই। আমি এখানে কন্ডাক্ট করলাম 90 ডিগ্রি করলে, এই যে এই কোয়ার্টার সাইকেল কন্ডাকশন পাবে, করতে করতে 120 180 গেলে নো কন্ডাকশন, মানে আমি পুরাটাই অফ রাখলাম। এটাও পুরো অফ, নেগেটিভ হাফ সাইকেলে T1 ও পুরো অফ, T2 ও পুরো অফ। এখন তোমরা দেখো, তাহলে তুমি এখানে আলফার ভ্যালু যদি পাই করো, তাহলে ভি নট এক্সপেক্ট করবো আমি 0। বুঝতে পেরেছো? হ্যালো, কথা শোনা যায় না? জি স্যার। এখন টেস্ট করো, 0 আসলো? টেস্ট হয়ে গেছে? সাইন 2 পাই 0, পাই মাইনাস পাই 0, সো 0, সো 0। সুতরাং দুটো এক্সট্রিম কেস টেস্ট করে দেখলাম যে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড নাকি? দুটো এক্সট্রিম কেস, একটা হচ্ছে আলফা 0 আর হচ্ছে আলফা ইকুয়াল টু পাই। ক্লিয়ার? জি স্যার। তাহলে তাহলে এখন এটা মজা লাগলো না? তাহলে আমি এই ফেস কন্ট্রোলের মাধ্যমে আমি ফুল পাওয়ার থেকে একদম 0 পাওয়ার পর্যন্ত যে কোনো ভ্যালু কন্ট্রোল করতে পারি নাকি? আলফাকে যদি 0 করি তাহলে ফুল পাওয়ার, আর আলফাকে যদি পাই করি তাহলে 0 পাওয়ার। আর ইন্টারমিডিয়েট যে কোনো ভ্যালু আমি আনতে পারবো বাই চেঞ্জিং দ্য ভ্যালু অফ আলফা।
এটা হচ্ছে এসি টু এসি ভোল্টেজ কন্ট্রোলারের মূল প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমি ওই গেটে ট্রিগার করব, আলফা কে আমি ম্যানিপুলেট করব প্রোগ্রামিং এর মাধ্যমে, বাস্তবে করে আমি এটা চেঞ্জ করব। আচ্ছা, এগুলো অন্য জিনিস, এগুলো এটা আবার কমন ক্যাথোড মেথড। আচ্ছা, আমাদের এই বেসিক প্রিন্সিপালটা এটাই জানা দরকার ছিল, এটা আমরা জানলাম। এগুলো আবার গেটিং সিকোয়েন্স। আচ্ছা, এবং ওটার সাথে করসপন্ডিং যে প্রবলেম থাকতে পারে এই আলফা দিয়ে, এগুলো খুব একটা কঠিন কাজ না। এই প্রবলেম গুলা তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। আগের ডেফিনিশন গুলা ইউজ করে। এটা আর কিছু না, যখন ইন্ডাকটিভ লোড ইউজ করতেছো তখন একটু ঘাপলা হয়ে যাচ্ছে। ঘাপলাটা খেয়াল করছো? ওই যে পাই ওভারশুট করছে না এখানে, খেয়াল করছো? হ্যালো, এখানে আর না হয়ে পিওর আর সাথে যদি এল থাকে তাহলে কি হবে? পায়ে, এই যে পায়ে এখানে অফ হয়ে যাওয়ার কথা ছিল কারেন্ট। ইন্ডাক্টর তো তাকে লিনিয়ার রাইজ এগুলোকে ডিস্টার্ব করতেছে, লিনিয়ারলি অপারেট করতে দিচ্ছে না। শুধু তাই না, যখন সে অফ হয়ে গেছে তখন ইন্ডাক্টর নিজে আবার কি করতেছে, নিজের চালু রেখে যে বিটা পর্যন্ত গেছে। শুধু তাই না, এই গ্রাফটা দেখো, গ্রাফগুলো মানে একটু অন্য রকমের, নন লিনিয়ার, মানে নন সাইনোসয়েডাল আর কি কারেন্টের গ্রাফটা। I1, তো এই হলো, আমি আমি এখানে দেখাচ্ছি যে পার হয়ে যাচ্ছে। আমি এখানে কিন্তু প্রতিটা T2 এখানে অফ রাখা হয়েছে। এখানে T2 তে আমি যদি কোনো ট্রিগার না দিই তাহলে শুধু আমি পজিটিভ হাফ সাইকেলে এবং ইন্ডাক্টরের ন্যাচারের কারণে ওভারশুট অংশটা পাচ্ছি। এরপরে এটা হচ্ছে I1 এর গ্রাফ। আর এখানে যদি T2 কে ট্রিগার করি তাহলে আবার আরেকটা গ্রাফ পাবো, সেটা এখানে দেখানো হয় নাই। I2 গ্রাফ দেখানো হয়েছে, সেটা I1 দেখানো হয়েছে। আচ্ছা, এখানে আবার আরেকটা জিনিস দেখো, এখানে ট্রিগারটা বার্স্ট অফ পালস দেওয়া হয়েছে, খেয়াল করছো? কেন জানো? মানে একটা পালস দিলেই তো হয়ে যেত অন, কিন্তু বার্স্ট অফ পালসেস সারাক্ষণ দিচ্ছে কেন জানো? এই যে ইন্ডাক্টরের কারণে। ইন্ডাক্টর যে কারেন্ট রাইজ করতে গেলে ইন্ডাক্টর যে চট করে আবার ওই যে রিভার্স ভোল্টেজ ডেভেলপ করে না ডিআইডিটির কারণে, এই হঠাৎ করে রিভার্স ডিআইডিটি অনেক সময় থাইরিস্টরকে অফ করে দিতে পারে। অর্থাৎ এখানে পালস আসলো ভালো কথা, অন হলো, তবে রেট অফ রাইজ অফ কারেন্ট এমন হলো যে এই এখানে যে এলডিআইডিটি হলো এটা এমন হাই ভ্যালু হলো যেটা এই থাইরিস্টরকে অ্যানোড টু ক্যাথোডকে রিভার্স করে দিতে পারে ফট করে। অথবা অনেক সময় কোনো নয়েজের কারণে, ইন্টারফারেন্সের কারণে, ইন্ডাক্টর তো খুবই ডিস্টার্বিং এলিমেন্ট, বাইরের থেকে কোনো ইন্টারফারেন্স কিন্তু আর কে ডিস্টার্ব করতে পারে না, পারে? কারণ ইন্ডিউসড টিএমএফ আরে কখনো হয় না। ইন্ডিউসড টিএমএফ বাইরে কোনো যে কোনো কারণে হঠাৎ করে, ইভেন এমন হয় তুমি মোটরসাইকেল একটা অন করলা,
অথবা ঘরের মধ্যে কোনো একটা সুইচ অন করলে হঠাৎ করে কোনো একটা জায়গায় কারেন্ট অন অফ হইলো, তার জন্য সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করে, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এসে বাইরের কোনো একটা এলে ড্রপ করলো, করে চট করে একটা অল্প একটু সময়ের জন্য একটা হাই ভোল্টেজ স্পাইক আসলো, সেই স্পাইকটা এসে আমার এটাকে অফ করে দিল থাইরিস্টরকে। বুঝতে পেরেছো কথাটা? বুঝতে পেরেছো? এই যে এখানে ইন্ডিউসড করে বাইরের নয়েজের কারণে যদি অফ করে দেয়, তাহলে তো যদি এটা অফ হয়ে যায়, তুমি তো গুড ফেতে এখানে অন করে দিচ্ছিলা, বলো যে অ্যাটলিস্ট হাফ সাইকেল এই পর্যন্ত অন থাকবে, বাইরে নয়েজ এসে তো অফ করে দিল, তার তো অন হতে পারবে না এখানে। সেই জন্য সেটাকে এনশিওর করার জন্য যদি বাই চান্স কোনো জায়গায় কেউ যদি কোনো একটা নয়েজ এসে এখানে ইন্ডাকটিভ লোডে এটা যদি অফ করে দেয়, তাহলে যাতে করে তার পরক্ষণে যেন আমার গেট ট্রিগার এসে তাকে অন করে, সেই জন্য এখানে বার্স্ট অফ ট্রিগার এরকম দেওয়া এনশিওর করার জন্য। কোন একটা জায়গায় যদি এটা প্রয়োজন নাই, যদি সে অন থাকে এটা রিডান্ডেন্ট, কিন্তু যদি বাই চান্স অফ হয়ে যায়, তাহলে এই ট্রিগারটা এসে তাকে অন করে দিবে। বুঝতে পারছো কথাটা? কি আমার কথা বুঝো নাই? জি স্যার। এবার আলফা টু পাই না হয়ে এবার পাওয়ার অ্যাভারেজ বের করতে কত হবে? বিটা পর্যন্ত গেছে না? আলফা টু পাই ছিল, এবার আলফা টু বিটা আরএমএস ক্যালকুলেশন, আলফা টু বিটা গেছে গেলে এবার আমাদের ওই আগের ইকুয়েশনটা আরো মডিফাইড হয়ে এবার আলফা এবং বিটা দুটা ফ্যাক্টরি ঢুকে গেছে আউটপুট ভোল্টেজে। এই আর কি, আমরা এইভাবে অন্যান্য ভ্যালু বের করতে পারি। তাই এখানে আমরা যে নতুন জিনিস শিখলাম একটা, এটা প্রিকশনস, যে বার্স্ট অফ ট্রিগার আমরা দিয়ে কন্টিনিউয়াস গেট পালসেস এই যে এখানে দিয়ে এটাকে অনটা কনফার্ম রাখতে পারি। ঠিক আছে, মোটামুটি এগুলো আবার ওই থ্রি ফেজ এই একই জিনিস 3 ফেজের জন্য 3 জোড়া ব্যবহার করছে। যাক, থ্রি ফেজের ইকুয়েশন গুলো আমাদের এগুলো পরীক্ষায় আমি দিই না, কারণ এগুলো ছবি আঁকা খুব কঠিন, কনসেপ্ট সিমিলার, সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে টু ফেজ যেটা আমি সিঙ্গেল ফেজ যেটা পড়লাম, তাহলে আজকে আমরা পড়লাম যে চ্যাপ্টার 11 এর মূল যে বিষয়টা আজকে আমরা পড়লাম আসলে ওই যে ডিভিডিটি প্রোটেকশন, ডিআইডিটি প্রোটেকশন, আর চ্যাপ্টার 10 পড়েছিলাম গত ক্লাসে, ওই সেটা আজকে একটু রিভিউ করলাম। আর চ্যাপ্টার 11 নতুন যে এসি ভোল্টেজ কন্ট্রোলার, এটা মূল প্রিন্সিপাল হচ্ছে পাওয়ার কন্ট্রোল এসি আরএমএস ভ্যালুকে আমি চেঞ্জ করতে পারবো বাই কন্ট্রোলিং দুই ভাবে। একটা হচ্ছে অন অফ কন্ট্রোল, অন অফ কন্ট্রোল হচ্ছে ফ্রি সাইকেলস অন ফ্রি সাইকেলস অফ, বাট স্মুথ না সেটা, বাট স্মুথ কন্ট্রোল হচ্ছে মোর স্মার্টার কন্ট্রোল হচ্ছে ফেস কন্ট্রোল, গেটের এই আলফা ফায়ারিং অ্যাঙ্গেলকে আমি কন্ট্রোল করতে পারি। ইন্ডাকটিভ লোড হলে এই কন্ডাকশন অ্যাঙ্গেলটা পাই ক্রস করে বিটা পর্যন্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে তার ক্যালকুলেশন আলাদা। আর আরেকটা প্র্যাকটিক্যাল সার্কিট হচ্ছে যে আমাদের যদি কন্টিনিউয়াস গেট পালস বা বার্স্ট অফ গেট পালস দিই, কারণ রাস্তার মধ্যে হঠাৎ করে যদি থাইরিস্টর অফ হয়ে যায় ইন্ডাকটিভ নয়েজ থেকে কোনো জায়গা থেকে, তাহলে আর অন হতে পারবো না। আমি যেভাবে পাওয়ার কন্ট্রোল করছি মাইক্রো কন্ট্রোলার থেকে, আসলে আউটপুটটা হচ্ছে না, কারণ নয়েজ দিয়ে সে আগে অফ হয়ে যাচ্ছে। এই তো, এই হলো তোমার আজকের পড়া। নেক্সট দিন আমরা দেখা যাক অন্য চ্যাপ্টার কি আছে করবো। নেক্সট ক্লাসটা আমি নেক্সট ক্লাসটা তো আমাদের মঙ্গলবারে আছে না? মঙ্গলবারে আর বৃহস্পতিবার, যদি মঙ্গলবারে কোনো কারণে যদি না থাকতে পারি, আমার আসলে কি এই মাসটা পর্যন্ত বাইরে যেতে হবে যে পরীক্ষা নিতে, এইটাই সমস্যা হয়ে গেছে। অনলাইনে নিব না, আমি আমি তোমাদের কনফার্ম করবো। ফিজিক্যাল ক্লাস না হলে অনলাইনে হবে রাত 10টায় মঙ্গল, হয়তো ইনপুট পরীক্ষা। কেন?
তাহলে ঠিক আছে, তাহলে আমি বুধবারে নিতে পারি চাইলে। মঙ্গলবার যদি ক্লাস, বুধবারে তাহলে ফিজিক্যাল ক্লাসও করবে না তোমরা যদি? না না, মঙ্গলবারে আমার ক্লাসটা যদি ফিজিক্যাল আমি নিতে চাই, নিবে না, করবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এটা মনে করাই দিবা। মঙ্গলবারে আমাকে ফোন করে সোমবারে ফোন করে বলাই দিবা যে স্যার আমাদের মঙ্গলবারে ক্লাসটা হবে না, শিডিউল ক্লাস। ওকে, অন্য তাহলে বুধবারে আমি তাহলে অনলাইনে নিয়ে নেবো। পরের দিন পরীক্ষা তো দিবা, সকাল দিনের বেলা পরীক্ষা দিয়ে রাতে অনলাইন করবো। তাহলে সেটা সোমবারে আমার সাথে আলাপ করে কনফার্ম করবো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আজকের মতো আল্লাহ হাফিজ।